ভিশন ট্যুরস নিবেদিত পর্যটনের 10 দিগন্ত অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আবু রায়হান সুমন। আমাদের আজকের আলোচনার বিষয় কমিউনিটি ট্যুরিজম। তো কমিউনিটি ট্যুরিজম আলোচনা অনেকটা একাডেমিক ডিসকাশনের মতোই, তো তারপরেও আমরা আজকে আলোচনা করব যে কমিউনিটি ট্যুরিজম অ্যাকচুয়ালি কী, এটার সম্ভাবনা কেমন, বাংলাদেশের সমস্যাগুলো কী, বা পৃথিবীর আর কোন কোন দেশে এরকম কমিউনিটি ট্যুরিজম চালু আছে। তো কমিউনিটি ট্যুরিজম বিষয়ক আলোচনায় আজকে আমাদের অতিথি ওয়াহিদুদ্দিন ভাই। উনি ট্রাভেলার্স ডায়েরি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। ওয়াহিদ ভাই, আপনাকে আমাদের মাঝে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। পর্যটনীয়কে অসংখ্য ধন্যবাদ এমন চমৎকার আয়োজন করার জন্য। আমরা জানি আমাদের বিজয় মাস চলমান, সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা। আর আমাকে আমন্ত্রণ করার জন্য পর্যটনীয়কে ধন্যবাদ। তো ওয়াহিদ ভাই, আপনি যেহেতু কমিউনিটি ট্যুরিজম নিয়ে পড়ালেখা করেন, আবার কিছু চেষ্টাও করেন, কিছুদিন আগে একটা ট্রেনিংও নিয়ে আসলেন, তো আমি আপনার কাছে অ্যাকচুয়ালি জানতে চাই যে কমিউনিটি ট্যুরিজম জিনিসটা কী, কমিউনিটি ট্যুরিজমের সম্ভাবনা আসলে কেমন আছে বাংলাদেশে, যদি পারেন কিছু চ্যালেঞ্জ বলে দিবেন। সম্ভাবনা আর কিছু যে চ্যালেঞ্জ আছে, যদি কিছু থাকে এতটুকু বলবেন। ধন্যবাদ। আসলে কমিউনিটি ট্যুরিজম আসলে পৃথিবীতেই এর কনসেপ্টটা খুব বেশি দিন আগের না। 80-র দশকেই কমিউনিটি ট্যুরিজমের কনসেপ্ট নিয়ে কাজ শুরু করেছে পৃথিবীতে। সো এরই ধারাবাহিকতা আমাদের দেশেও কমিউনিটি ট্যুরিজম হয়তো 10-15 বছর ধরে কমিউনিটি ট্যুরিজমের কনসেপ্ট নিয়ে আলোচনা হচ্ছে, এবং সেই অর্থে আমাদের ট্যুরিজমের মাঝে কমিউনিটি ট্যুরিজম খুব বেশি যে ডেভেলপ করেছে তাও না। যাই হোক, আমরা কমিউনিটি ট্যুরিজম বলতে কী বুঝি? কমিউনিটি ট্যুরিজম হচ্ছে হলো আসলে সেই ট্যুরিজম যেটা হচ্ছে হলো আপনি কোনো একটা স্পেসিফিক গোষ্ঠীর মধ্যে, ফর এক্সাম্পল কোনো এথনিক গোষ্ঠীর মধ্যে, কোনো ইন্ডিজিনাস গোষ্ঠীর মধ্যে আপনি তাদের মাধ্যমে, অর্থাৎ ওই স্পেসিফিক গোষ্ঠী রেইস তারাই তাদের মাধ্যমে যে ট্যুরিজমটা তারা অ্যাক্টিভিটিস করবে, এবং এই ট্যুরিজমের মাধ্যমে এটা এনশিওর করবে কোনো রকম প্রতিবেশ ব্যবস্থার কোনো ক্ষতি না করে তারা তাদের হোমস্টে, অর্থাৎ তাদের যেই গৃহে তারা বসবাস করে সেইখানে ট্যুরিস্টদের জন্য, অর্থাৎ অতিথিদের জন্য সেইখানে যেই অ্যাকোমোডেশনের ব্যবস্থা করবে, তারপরে তাদের সেই একেবারে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি পরিবেশে হাইজিনিক ফুড তারা খাওয়ানোর ব্যবস্থা করবে, এবং তাদের উইদিন দ্য কমিউনিটি তারা তাদের ইন্ডিজিনাস যে কালচার অ্যান্ড হেরিটেজ ওই জিনিসগুলোকে এক্সপোজ করবে। এইটাই হচ্ছে মূলত কমিউনিটি ট্যুরিজমের কনসেপ্ট। তো বাংলাদেশে আসলে আমি মনে করি, যেহেতু আমাদের অ্যাপ্রক্সিমেটলি এথনিক গ্রুপ আছে প্রায় 50টি, মতান্তরে 37-36 এরকম এথনিক গ্রুপ আছে, আলোচনার সুবিধা 50ই ধরলাম। তো এই 50টা কমিউনিটি এথনিক গ্রুপ আপনার ছড়িয়ে ছিটিয়ে আছে বাংলাদেশের 87,000 গ্রাম আছে, এটাও আমরা জানি। এবং এই 87,000 গ্রামেও কিন্তু আপনি দেখবেন যে 87,000 না 67,000, এখন 87,000 এরকম কথা বলা হয়। আচ্ছা, 67 আমরা আলোচনার খাতিরে ধরে নিলাম 67 অথবা 87,000। তো এই যে 87,000 গ্রাম, এই 87,000 গ্রামে আপনি দেখবেন আপনার পাশের গ্রামের সাথে আপনার সাথে কোথাও না কোথাও কিছু না কিছু একটা খুব স্লাইড একটা পার্থক্য থাকে, ভাষাগত পার্থক্য। ফর এক্সাম্পল আমি বলি, আমি নোয়াখালীর ছেলে, বৃহত্তর নোয়াখালীর ফেনী কিন্তু একটা নোয়াখালীর ডিস্ট্রিক্ট। আপনি ফেনীর সাথে নোয়াখালীর কিন্তু ভাষাগত, তারপরে ফুড হ্যাবিট, কিছু কিছু তফাৎ পাবেন। সো এরকম কিন্তু তফাৎ আছে। তো এইগুলোই কিন্তু আমরা, বিদেশিরা কি করেন, আমরা মনে করি যে আমাদের এখানে ইনবাউন্ড যে ট্যুরিস্ট আসে তারা কি আমাদের এখানে 5 স্টার হোটেল দেখতে আসে বা বড় কোনো ইনফ্রাস্ট্রাকচার দেখতে আসে? আমার মনে হয় না। আমার ব্যক্তিগত, তা হওয়ার কথা না। যার খুব বেশি লাক্সারির জন্য পৃথিবীতে অনেক দেশ আছে, খুব বেশি লাক্সারির জন্য পৃথিবীতে অনেক দেশ আছে। আমি নিজের অভিজ্ঞতা, আমার মানে একটা জাপানিজ গ্রুপ কয়েকবার আসছে, তো আমি তাদেরকে নিয়ে ঢাকা শহরে যতদিন ছিলাম, তাদের ভিতরে ঢাকা শহরে কিছু কিছু ঐতিহ্যবাহী জায়গা তারা ভিজিট করেছে। তা
দ্যাটস ওকে, ফাইন। ঢাকার একটা জিনিস তাদেরকে সবচেয়ে আকৃষ্ট করেছে জাপানিজ ওই গ্রুপকে, সেটা হলো চিনি রং চা। অর্থাৎ এটার নাম রং চা, যে আমাদের স্ট্রিটে যে বানায় সেইটাকে, এই চাটার নাম কি তারা আমাকে জিজ্ঞেস করতো, আমি বললাম যে রং চা। তো এটা এক পর্যায়ে কোনোভাবে মজা করতে করতে এটার নাম হয়ে বলে যে কি কি দেয়, তো আমি বললাম চিনি দেয়, সুগার দেয়, এটা পরে বলে যে বাংলায় বলো। তো বাংলায় বলার পরে তারা এটা নিয়ে খুব মজা পাইছে, মানে চিনি রং চা বারবার বলতো, চিনি রং চা। তো ওরা আসলে দেখছি যে সাধারণ বিষয়গুলো যেগুলোকে আমরা অ্যাভয়েড করে যাই, নর্মালি আমরা যেগুলোকে মনেই করি না এটা আমাদের উপাদান ট্যুরিজমের, তারা কিন্তু ফরেনাররা কিন্তু ওটাকেই উপাদান মনে করে, ওটাকেই খুঁজতে আসে বাংলাদেশে যারা আসে। তো আমাদেরও গ্রামে এবং এই এথনিক গ্রুপের মধ্যে এই কমিউনিটি ট্যুরিজমটা যদি আমরা এক্সপোজ করতে পারি ভালোভাবে, তাহলে আমি অমিত সম্ভাবনা দেখি। এবং এখন আসেন চ্যালেঞ্জের কথা, যেহেতু একটু বড় প্রশ্ন, যে কোনো সম্ভাবনার সাথে আমি মনে করি এটা ভাইস ভার্সা, যে কিছু চ্যালেঞ্জ থাকেই, এটা খুব স্বাভাবিক বিষয়। তো সেই চ্যালেঞ্জটা কি? সেই চ্যালেঞ্জটা হলো এইখানে আমি সরি টু সে অপ্রিয় হতে পারে, আমাদের পলিটিক্যাল একটা বিষয় এখানে আসবে। যদিও আমি গত প্রোগ্রামে বলেছি যে ট্যুরিজম ডেভেলপমেন্টে কোনো অন্তরায়ই নেই পলিটিক্স আমাদের দেশে, যদিও এটাকে বড় করে দেখা হয়, আমি এটা ধারণ করি, আমি এটা বিশ্বাস করি। কিন্তু কমিউনিটির প্রশ্ন যখন আসে, এথনিক গ্রুপের কথা যখন আসে, তখন আপনার সাথে আপনার ওই কমিউনিটির, আমরা কিছুদিন আগে আমাদের হিল ট্রেক্সে দেখেছি একটা বিশ্বাসের আদান প্রদানের জায়গায় একটা নড়বড়ের অবস্থা দেখেছি। এইটা থাকা যাবে না। সম্পর্কটা আমাদের অ্যাজ এ বাংলাদেশি, কেউ হয়তো বাঙালি নয়, মানে আমরা যারা নিজেদেরকে বাঙালি, আমাদের পাহাড়ে, আমাদের সমতল ভূমিতে না, যারা হিলিতে বা কিছু কিছু আমরা আদিবাসী বা নৃগোষ্ঠী আছে যারা সমতলেও আছে, কিন্তু এরা কিন্তু বাঙালি না, ভিন্ন ভিন্ন ইয়ে, কিন্তু এরা আমাদেরই ভাই, আমাদেরই সিটিজেন। তো এদের সাথে যদি আমাদের সম্পর্কটা নিরবিচ্ছিন্ন হয়, তাহলে কিন্তু আমাদের কমিউনিটি ট্যুরিজম ডেভেলপমেন্টের জন্য এটা একটা অন্যতম হাতিয়ার হতে পারে। আমরা জানি যে সিলেটে একটা বৃহত্তর, সিলেটে একটা বড় অংশে কিন্তু কমিউনিটি বসবাস, মানে এথনিক গ্রুপ বসবাস করে। আমাদের হিল ট্র্যাক্স তো পুরোটাই আপনার, তারপরে আমরা ময়মনসিংহে যদি যাই, আমরা যদি ইভেন দো খুলনা জোনও যাই, প্রত্যেক জোনেই কিছু কিছু আছে, হ্যাঁ, পঞ্চগড়, ঠাকুরগাঁও আছে। তো এখানে চ্যালেঞ্জটা আমার মনে হয় একটা হলো আন্ডারস্ট্যান্ডিং, আর দ্বিতীয়ত হলো আসলে এবার যদি আসেন ইকোনমিক্যাল যে চ্যালেঞ্জটা, সেটা হলো আপনি একজন ফরেনারকে আনবেন, তিনি আপনার কাছে খুব লাক্সারি চাবে না, কিন্তু সিকিউরিটিতে তিনি ডিজার্ভ করে। আমাদের ইনবাউন্ড ট্যুরিজমে যখন বিদেশিরা আসবেন, তারা সিকিউরিটি এবং হাইজিনিটি ডিজার্ভ করে। এই বিষয়গুলো, তাদের অ্যাকোমোডেশনটার জন্য ওই এথনিক গ্রুপ কিন্তু তাদেরকে আসলে ফ্যাসিলিটেট করার জন্য যে অ্যাকোমোডেশন, সেটার আমার মনে হয় অনেক স্কোপ আছে এটা ডেভেলপমেন্ট করা। তো সেই ক্ষেত্রে এটা হলো যে ডেভেলপমেন্টের ব্যাপার, আমি যদি আপনাকে এখানে একটু থেমে দিই, জি, সেটা হচ্ছে যে কমিউনিটি ট্যুরিজমের যে ফাইন্যান্সিয়াল বেনিফিট, এটা আসলে কে পাবে? মানে আমি এই অর্থে বললাম যে ধরেন আপনি যে পাহাড়ি অঞ্চল বা অন্য অঞ্চলের কথা বলছেন, তো আমাদের তো এমনি একটা রেগুলার ট্যুর চালু আছে, তো এই ট্যুরের তো সমস্ত বেনিফিট আমরাই পাইতেছি, মানে আমরা যারা ঢাকার মানুষ বা সমতলের মানুষ এখান থেকে ট্যুর পরিচালনা করছি। তো কমিউনিটি বেস ট্যুরিজম যেটা, এইটার ফাইন্যান্সিয়াল বেনিফিট পাবে কারা? আবার আমরাই পাবো নাকি ওই কমিউনিটি পাবে? আচ্ছা, ধন্যবাদ। এটা মানে যেহেতু যে কোনো ডেভেলপমেন্টের সাথে অর্থনৈতিক একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সুতরাং এই প্রশ্নটা আসবে, এই জন্য আমি এটা কিন্তু ডেফিনেশনেই আছে, আমি সেখানে খুব ভালোভাবে এটা টাচ করে যাইনি। যদিও কমিউনিটি ট্যুরিজম কিন্তু আনটাচ বলা হয়, হ্যাঁ, আনটাচড। আচ্ছা, এর ইকোনমিক্যাল বেনিফিটটা আমরা, আপনি যেটা বললেন এক্সাম্পল স্বরূপ, যে সমতল ভূমিতে আমরা যে ট্যুর গাইড যারা আছি, আমরা যারা ট্রাভেল এজেন্সির ওনার আছি, আমরা যে বেনিফিটটা পাই, কমিউনিটি ট্যুরিজমের বেনিফিটটা কে পায়? এখানে আসলে এটা একটা উইন উইন কন্ডিশন। উইন উইন কন্ডিশন, আপনি কমিউনিটি ট্যুরিজমের মানে বলতেই আসলে ওই কমিউনিটি সরাসরি বেনিফিশিয়ারি, আদারওয়াইজ সে কেন এটাতে অংশগ্রহণ করবে, বা এটার মূল কম্পোনেন্টই হচ্ছে কিন্তু ওই কমিউনিটি। কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ এখানে আপনি, আমি বা আমরা যারা ট্যুর অপারেটর, আমরাও কিন্তু এখানে বেনিফিশিয়ারি।
ঠিক আছে, ইকোনমিক্যাল দিক থেকে বললে এখানে মোটামুটি অ্যাস্থেটিক্যাল এবং আপনার সাইকোলজিক্যালি ধরলে 3টা গ্রুপ আপনার হচ্ছে বেনিফিশিয়ারি, অর্থাৎ যে ইনবাউন্ড ট্যুর করছে ট্যুরিস্ট, আবার যে ট্যুরটা অ্যাকোমোডেট করছে হোস্টিং করছে, এবং যে ফ্যাসিলিটেট করছে অর্থাৎ আমরা হচ্ছে হলো এখন দেখেন কিভাবে সেটা হচ্ছে হলো একটা কমিউনিটির কিন্তু ওই টুলস বা ওই অ্যাক্সেস নাই পৃথিবীর সকল প্রান্তে পৌঁছে যাওয়ার মতো, এবং তারা যদি ধরেন ইন্টারনেট সবার আছে ঠিক আছে, কিন্তু দ্য ওয়ে আমরা ট্যুরিস্টকে মোটিভেট করি এবং আনি মানে মার্কেটিং পলিসি, মার্কেটিং যে পলিসি সেটা হয়তো ওই কমিউনিটি নেই, কিন্তু তাদের কমিউনিটি দেখেন এই যে আপনি এক্সপিরিয়েন্সগুলো সেল করছেন, কমিউনিটি ট্যুরিজমে এক্সপিরিয়েন্স সেল করা, কালচার আর হেরিটেজ সেল করা, এটা কিন্তু সবচেয়ে বড় ইয়ে। তো এইটা কিন্তু সে একা একা এটা পারবে না, এইটাকে একটা হচ্ছে হলো ডোনার থাকতে হবে ওই কমিউনিটি ইয়েটাকে ডেভেলপ করার জন্য, দুই হচ্ছে মার্কেটিংয়ের জন্য ম্যানেজমেন্টের জন্য আমাদেরকে দরকার হবে যারা আমরা এক্সপিরিয়েন্সড। সুতরাং এখানে বেনিফিশিয়ারি দুই গ্রুপই, এবং কমিউনিটি যারা এই ট্যুরিজমের মূল প্রাণ তারাও কিন্তু বেনিফিশিয়ারি এখানে। ওকে, ওই আপনি বললেন মানে আপনার আলোচনায় বেশিরভাগই দেখলাম বিদেশি ট্যুরিস্ট সম্ভবত, আমি যদি ভুল না বুঝে থাকি। ওকে, এখন বাংলাদেশ তো একটা ছোট্ট একটা দেশ, প্রচুর ট্যুরিস্ট, প্রচুর জনসংখ্যা, মানে তারাই তো ট্যুরিস্ট। ধরেন বাংলাদেশে কমিউনিটি ট্যুরিজমের জন্য একটা ভালো সম্ভাবনা আছে, আপনি আপনার ব্যাখ্যায় যেটা বুঝলাম। এখন আমার প্রশ্ন হলো, ধরা যাক আপনি বান্দরবান এলাকার কোনো একটা গ্রাম, কোনো একটা কমিউনিটিকে মডেল ধরে বা সেখানকার কমিউনিটি মিলে আপনি একটা কমিউনিটি ট্যুরিজম ডেভেলপ করলেন। এখন হবে কি, সেখানে আমরাই তো প্রথম ঘুরতে যাব বিদেশি আসার আগে, বা বিদেশি আসলো আমরাও গেলাম, কারণ আপনি তো আর আমাকে নিষেধ করতে পারবেন না যে না আপনার যাওয়া নেই। এখন আমরা ওই সেই কমিউনিটিতে যেতে যেতে আবার এটাকে ওভার ট্যুরিজম হয়ে যায় কিনা, মানে তাদের একটা সময় তো প্রাইভেসি নষ্ট হবে, তাদের কালচারের একটা হবে, বা তাদের দেখা যাবে মানে অনেক মানুষ যখন সেখানে গিয়ে থাকবে তাদের খাবারের সংকট হবে, কারণ পাহাড়ের তো অনেক অঞ্চল আছে তারা জুম চাষ করে বা কিছু শিকার করে খায়, ফ্রুটস খায়, তো মানে তাদের নিজের বাগানের ফ্রুটস। এখন দেখা গেল আমরা একটা ব্যাপক সংখ্যক ট্যুরিস্ট সেই অঞ্চলে যাওয়া শুরু করলো, জি, তাহলে তো তারা নিজেরাই খাবার সংকটে পড়বে, কারণ তাদের অনেক সময় পানিও কালেক্ট করতে হয় অনেক গভীর থেকে, নিচে থেকে। তো ওই নিচে থেকে এত কষ্ট করে পানি আনবে, কিন্তু আমরা গিয়ে তো খুব সহজেই তার পানি খেয়ে ফেলবো সবগুলো। রাইট। তো এই জিনিসটার সমাধান কিভাবে করবেন? আচ্ছা, আপনি এটা একটা সোশিও ইকোনমিক এবং এনভায়রনমেন্টাল কনসার্ন, এটা জি, আমি দেখেছি এই ব্যাপারে আপনাকে খুবই ধন্যবাদ যে আপনি প্রায় সকল প্রোগ্রামে এই কনসার্নটা রাখেন, এটা আমার খুব ভালো লাগে। হ্যাঁ, এই কনসার্নটা থাকতে হবে। হ্যাঁ, এখন ব্যক্তিগতভাবে আমি পরিবেশ নিয়ে লেখাপড়া করেছি। পরিবেশ নিয়ে লেখাপড়া করার মানে পরিবেশের আমাদের রিসেন্ট সময়ে যেই ইস্যুটা আমাদের ট্যুর অপারেটর এবং মন্ত্রণালয়কে মুখোমুখি প্রায় দাঁড় করিয়ে দিয়েছে, সেইখানে আমরা যেটা রাইট, সেইখানে আমরা যে বিষয়টা আমি পড়েছি বা আমি জানি যেটা, সেটা হচ্ছিল আমাদের পরিবেশ কনসার্ন মানে এই না যে আপনি কোনো কিছু স্টপ করে দেওয়া, পরিবেশ ইস্যু দিয়ে আপনি একটা জিনিস স্টপ করে দেওয়া, নো, দিস ইজ নট দ্য কনসার্ন। রেদার কনসার্ন ইজ দ্যাট আপনি কীভাবে অল্টারনেটিভ বের করবেন। ঠিক আছে, আপনি যেটা বলেছেন যে আমাদের যে ভার্জিনিটি, সহজ কথা হচ্ছে ভার্জিনিটি নষ্ট হওয়া, যে ওই স্পেসিফিক কমিউনিটির মধ্যে অনেক কিছুরই সংকুলান আছে, অনেক কিছুরই আপনার হলো তাদের, যেমন পানির যে বিষয়টা, ফটোগ্রাফিতে তো এই জিনিসটা খুবই চমৎকার যে আমরা দেখি স্পেশালি হিলি এরিয়াতে ভদ্র মহিলারা একসাথে 4টা 5টা 6টা কলসি মাথায় করে নিয়ে তারা হিলি এরিয়াতে এভাবে উঠে, এবং এগুলো অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি আছে। ফটোগ্রাফিতে হ্যাঁ, ফটোগ্রাফিতেই সুন্দর, বাট এটার পেছনে অনেক কষ্টের গল্প আছে। সো এটার যেহেতু এটার অপ্রতুলতার বিষয়ে প্রশ্ন আছে, এবং ফুডের বিষয়ে বলা যেতে পারে, তারা যেটা একেবারে নিজেরা আহরণ করে জুম চাষ করে, সেইগুলো একেবারে আমরা জানি এগুলো এনভায়রনমেন্ট মানে এগুলোর হাইজিনিটি এবং এগুলো সবচেয়ে আমাদের দেশে বলা সবচেয়ে পিওর, কিন্তু এটা তো মানে এমন না যে আনলিমিটেড না। এখন যখন এখানে মানে পিপল যাবে, আপনার প্রথম পার্টে একটা জিনিস ছিল যে আমি ইয়ের কথা বলেছি যে ফরেন অর্থাৎ ইনবাউন্ড ট্যুরের কথা বলেছি, ডোমেস্টিক ট্যুরিজম। আমি একটু ফোকাস করব এইটা, আমি একটু উত্তর দিতে সময় লাগবে, সরি, দুইটা পার্টে বলছি।
যেহেতু এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের নেশন, আমাদের প্রজন্মের জন্য। রাইট। এই পয়েন্টটা অবশ্যই আমি মনে করি আপনি যখন যে কোনো কিছু উৎপাদন করবেন সেটা আপনার হক বলেন আর দায়িত্ব বলেন, সেটাকে নিজে চেখে দেখতে হবে। তা আমাদের নাগরিক জীবনের কথাই যদি বলি, আপনার আমার বাচ্চারা তারা কমিউনিটি অনেক কিছু চেনা থাক দূরের কথা, আমরা যে জিনিসটা করে এসেছি গ্রামে তারা তো সেটাও চেনে না। রাইট। তো তাদেরকেও তো আমাদের দেশে যে এত চমৎকার কমিউনিটি আছে, এথনিক গ্রুপ আছে, এত সুন্দর সুন্দর কালচার আছে, সেগুলোর সাথে তো তাদেরকেও ইন্ট্রোডিউস করতে হবে। তো আমি মনে করি অবশ্যই ডোমেস্টিক আমাদের, অর্থাৎ বাংলাদেশিরাই এই কমিউনিটি ট্যুরিজমগুলোর এক্সপিরিয়েন্স নেওয়াটা অত্যন্ত দরকারি আমি মনে করি। আপনি যখন সেই জাতি আমি মনে করি তত বেশি উন্নত যে তার কালচার হেরিটেজকে যত বেশি প্রিজার্ভ করে। রাইট। রাইট। এবার আসেন, আমার মনে হয় আপনাকে খুশি করতে পারছি কিনা জানি না, বাট এটাও দরকারি। আপনার খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করার কারণে আমি বললাম এটা খুবই দরকারি। আমাদের পরের প্রজন্ম যে আমাদের আমরা জানি ইনডেঞ্জার অনেক কমিউনিটি এথনিক গ্রুপ আছে। কোন যেন আমি সরি এই মুহূর্তে মনে করতে পারছেন, 3 জন বা 4 জন আছে ওই এথনিক গ্রুপের বাংলাদেশে। সো দিজ আর এন্ডেঞ্জার, অনেক এক্সটিন্ট হয়ে গেছে অলরেডি, নাই। তো সো দ্যাট ওদেরকে প্রিজার্ভ করা আমাদের সভ্য সমাজেরই দায়িত্ব, কিন্তু কর্তব্য এবং দায়িত্ব, শক্ত করে বললে। সো দ্যাট এটা আমাদের অবশ্যই দরকার। এবার আসি, আমরা যদি ইয়েতে কমার্শিয়াল পারপাসে গেলাম, সব কিছুর সাথেই বর্তমান পুঁজিবাদী অর্থনীতিতে এবং বর্তমান প্রেক্ষাপটে অবশ্যই অর্থের সম্পর্ক আছে। সেটা করতে গিয়ে আমাদের এই পরিবেশগুলো দূষণ, পরিবেশগুলো নষ্ট হওয়া, এই বিষয়গুলো অবশ্যই কনসার্ন নেওয়া উচিত। দেখেন, আমরা যদি একটা ট্যুরিজমকে একটা ইন্ডাস্ট্রি হিসাবে দেখি, আচ্ছা ঠিক আছে, ট্যুরিজম তো ইন্ডাস্ট্রি, সরকার ঘোষণা দিয়েছে, বাট আমাদের একটা ইন্ডাস্ট্রি বলার জন্য যে ফ্যাসিলিটিগুলো, এগুলো এখনো অনেক প্রশ্ন আছে, অনেক কিছু আমরা পূরণ হয় নাই। হ্যাঁ, তো আচ্ছা, এটা একটা ইন্ডাস্ট্রি। এই ট্যুরিজম ইন্ডাস্ট্রি আপনি বাংলাদেশে আর কোন ইন্ডাস্ট্রিটা থেকে দেখাবেন যেখানে প্রোডাকশন অথবা রিপ্রোডাকশন যেটাই বলেন, সেখানে ট্যুরিজম থেকে কম পরিবেশ ভায়োলেট করে হয়? আছে আর একটা নাই। তাহলে বাংলাদেশে সারা পৃথিবীতেই ট্যুরিজম একটা শিল্প বা ইন্ডাস্ট্রি যেটাতে সবচেয়ে লেস এনভায়রনমেন্ট ইমিশনস হয়, কার্বন ইমিশনস হয়, এনভায়রনমেন্ট ডিস্ট্রাকশন হয়। এখন আমাদেরকে তবে ট্যুর গাইড এবং ট্যুর অপারেটরদেরকে এই ফ্যাসিলিটেট করার দরকার, আমাদের যারা সংশ্লিষ্ট আছে, পরিবেশের প্রতি কনসার্ন রেখেই কিন্তু আমরা এটা করব। আর কমিউনিটি ট্যুরিজমের কিন্তু ইকো ট্যুরিজমের সাথেই একটা সামঞ্জস্যপূর্ণ, অর্থাৎ আপনি আপনার এরিয়াটাকে ভার্জিনিটি বজায় রেখে আপনি ট্যুরিজম, রাইট রাইট, সেই ক্ষেত্রে আমাদের এটা যেন ডিস্ট্রাকশন না হয়, এনভায়রনমেন্ট কোনোভাবে ইন থ্রেটে না আসে, কোনো রকম ক্ষতিগ্রস্ত না হয়, সেই জন্য আমাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে। ওই স্পেসিফিক লোকেশনের জিওগ্রাফিক্যাল নলেজ থাকতে হবে, পরিবেশগত নলেজ থাকতে হবে। এগুলো থাকলেই আমরা চিন্তা করতে পারবো যে আমরা কি কি করতে পারবো, কি কি করতে পারবো না। আর ওই কমিউনিটি কি করবে তাদেরকেও আমরা ফ্যাসিলিটেট করতে হবে। বাবা তুমি এটা করো, এভাবে করতে হবে। যদিও আমি মনে করি তারা হয়তো একাডেমিক্যালি আমাদের থেকে সাউন্ড না, কিন্তু প্রাকৃতিকগতভাবে তারা আমাদের থেকে সাউন্ড, তাদের পরিবেশ কিভাবে রক্ষা করতে হবে তারা আমাদের থেকে সাউন্ড। এখন এই ক্ষেত্রে আমরা হয়তো একটা বেঞ্চমার্ক দিতে পারি। এখন যেখানে আমাদের এই ট্যুরিজম কনসেপ্টটা ঘোরাফেরা করতেছে, কিন্তু এটা অ্যাক্টিভিটিজই তো এখনো শুরু হয় না, কিন্তু হ্যাঁ, এটা আমাদের মাথায় রাখতে হবে। কিন্তু এখনই আমার মনে হয় খুব দুশ্চিন্তার কিছু নেই। এখন আমাদেরকে ওই পরিবেশগত বিষয়গুলো নলেজে রেখে কোন জায়গাতে, যেমন আমি সব সময় বলি প্লাস্টিক ওয়েস্ট, যেটা অর্থাৎ যেগুলো কোনোভাবেই ডিসপোজড হয় না, সেই ধরেন চিপস প্যাকেট, পানির বোতল, আমরা দেখি 2 কোটি টাকার গাড়ি থেকে একটা পানির বোতল ঠাস করে রাস্তায় ফেলে দেয়। এটা আপনি নাগরিক জীবনে তো একটা মানে বিশাল বড় একটা সমস্যা। তো আমরা আমাদের পাহাড়, আমাদের পরিবেশ, আমাদের সমতল, এগুলোকেই সমুন্নত রাখতে হবে। তো আমি মনে করি আমরা যদি এগুলো মাথায় রাখি, নলেজে রাখি, আমরা যদি ডোনারেরা ওখানে কিছু ফ্যাসিলিটেট করে, আপনি সব কিছু ওখানে হয়তো পাবেন না, আপনার গেস্টকে খাওয়ানোর জন্য, অ্যাকোমোডেট করার জন্য,
অ্যাকোমোডেটের জন্য ভালো কিছু পরিবেশ বজায় রেখে ভালোভাবে থাকার, ওই আপনি বড় অট্টালিকা থাকবে তা না, আপনি মাটির ঘরেই রাখেন, এসি লাগবে তাও না, না। ফরেনাররা এগুলো চায় না। আপনি জানেন পৃথিবীতে ইউরোপের অনেক দেশ তারা এসি ব্যবহার করে না, এটা তো জানেন। জানি। হ্যাঁ, আপনার গতবার মনে হয় আমার স্প্যানিশ এক বন্ধু আমার বাসায় আসছিল, গতবার সে মনে হয় অনেক বছর পরে এসি চালাইছে, গত বছর যে গ্লোবাল ওয়ার্মিংয়ের ইফেক্টের কারণে যেই টেম্পারেচার বেড়ে গেছিল। তো এরা কিন্তু এইগুলোর জন্য আসে, তারা আপনার এক্সপিরিয়েন্স নিতে আসে, আপনার ওই যে ওই গ্রুপটা কিভাবে নাচে কি মানে তাদের যে তারা নিজস্ব কি খায়, সংস্কৃতি, কি খায়, কিভাবে কথা বলে, কিভাবে চলে, এগুলোই আমাদের ট্যুরিস্টদেরকে আকৃষ্ট করে। এবং আমরা মানে সরি আমি খালি বাহিরের মানে ইনবাউন্ড বলছি, অসুবিধা নেই। আমাদের দেশে আপনি সন্তানকে নিয়ে যান, অবাক হয়ে কিন্তু সে এগুলোকে এক্সপিরিয়েন্স করবে। আমার সন্তানকে নিয়ে যায় পাহাড়ে, অবাক হয়ে এগুলো করবে। বা অন্য কোনো কমিউনিটির মধ্যে, সমতলেও অনেক কমিউনিটি আছে, সে অন্য অঞ্চলে, ধরেন আপনি বরিশাল নিয়ে গেলেন আপনার সন্তানকে, ঠিক আছে, আপনি রাজশাহীতে নিয়ে গেলেন, তাদের যে এখন এই যে উইন্টারে আমি রাজশাহীতে অনেকবার গিয়েছিলাম, এই সময়ে আপনার হচ্ছে হলো তাদের যে যে কালাই রুটি, হাঁসের মাংস, বা তাদের স্ট্রিটে চা কালাই বানায়, রুটি, হাঁসের মাংস, এটা তাদের একটা মোটামুটি ঐতিহ্যের অংশ ঐতিহ্যের হয়ে গেছে। ঐতিহ্য। এখন আমার প্রশ্ন ছিল হচ্ছে, ধরেন ওভার ট্যুরিজম যদি হয়ে যায় তাহলে তো এটা নষ্ট হয়ে যাবে, এটাকে কিভাবে রক্ষা করবেন? এটাই কি আপনি বললেন একটা বেঞ্চমার্ক করে দিবেন? হ্যাঁ, মানে এটা একটা কমিউনিটিতে হয়তো ধরেন হোমস্টে তো হয়তো 10টার বেশি বা 12টার বেশি বা ওইটার একটা অনুযায়ী এর চেয়ে রাইট বেশি আর রাইট করা যাবে না। না, হ্যাঁ হ্যাঁ, এই কনসার্নটা আমরা আগে থেকে মানে আপনি সচেতন এবং শিক্ষিত হওয়ার কারণেই কনসার্নটা আমাদের, যদিও এখনো পর্যন্ত ওই প্রশ্নটা আসেনি, কিন্তু আসবে আসবে। যখন এটা হয়ে যাবে। অবশ্যই আমি মনে করি বেঞ্চমার্ক বলতে আমি ওইটাই বলছি যে আমাদের এখন যেটা মানে যেটা করতে হবে যে আপনার এখানে ফ্যাসিলিটেট করার, যেমন আপনার ফর এক্সাম্পল আমাদের দুই একটা কমিউনিটি ট্যুরিজমের কথা বলি, যেখানে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডেরও তত্ত্বাবধানে সেগুলো ইয়ে হচ্ছে, সেটা হচ্ছে হলো আপনার সিলেটে যেটা মৌলভীবাজারে, এইটাতে আপনার হচ্ছে হলো মণিপুরি গোষ্ঠী, খাসিয়াপল্লীর ওইখানে আপনার হচ্ছে মণিপুরি গোষ্ঠীতে আপনার হচ্ছে হলো 10টা বা 11টা পরিবার নিয়ে একটা কমিউনিটি ট্যুরিজম তারা রান করছে। এবং আপনার হচ্ছে হলো আমাদের যদি আপনার সাতক্ষীরার মুন্ডা জনগোষ্ঠী, তাদের মধ্যে ওখানেও একটা কমিউনিটি ট্যুরিজম ইয়ে করছে। রিসেন্টলি রাজশাহী বরেন্দ্র অঞ্চলেও সেখানেও একটা কমিউনিটি ট্যুরিজম ডেভেলপ করার জন্য ব্র্যাক অর্থায়ন করছে এবং এটা চেষ্টা চলতেছে। হ্যাঁ, তো এইগুলোকে আমরা যেইটুকু ক্যাপাসিটি আছে তার বাইরে তো ইয়ে করা যাবে, ওভারফ্লো করা যাবে না। আমাদের দেশে এটা একটা যথার্থই বলেছেন যে এটা একটা বিষয় যে কেউ একজন, হ্যাঁ, কেউ যদি চটপটি বিক্রি করে সফল হয়, তার পাশে আরো 10টা চটপটিওয়ালা চটপটি দোকান শুরু দেয়। করে দেয়, হ্যাঁ। ওয়াই নট, যে আপনি চটপটির পরে কেউ পানি খায়, আপনি পানি সেল করেন, কেউ অন্য কিছু টেস্ট করতে চায় সেটা করেন। তো এইটা একটা কনসার্নের বিষয়। আমার মনে হয় এই ব্যাপারে আমাদেরকে বর্তমান যে প্রজন্ম তারা অনেক সচেতন। আমরা ওই কমিউনিটি ট্যুরিজমের মধ্যে বেঞ্চমার্ক বেসিস, অর্থাৎ আপনি এই এই ক্যালেন্ডার ইয়ার আপনি এই অঞ্চলে অতগুলো ট্যুরিস্ট আসতে পারবে, এতগুলো ইয়ে করে, তার আগে আমাদেরকে স্টাডি করতে হবে তাদের সাথে, অর্থাৎ আমরা যারা আছি এবং কমিউনিটি যারা আছে, আমরা দুই পক্ষ বসেই এই আলাপটা চালাতে হবে যে আমাদের কি কি আছে এই আপনার বছরে, capacity কতটুকু কেমন আছে? ক্যাপাসিটি আছে, সেটাকে আর কিভাবে বুস্ট আপ করা যায়, কিন্তু পরিবেশ সমুন্নত পরিবেশ রাখতে রক্ষা হবে, করে। সমুন্নত রেখে, তাহলে হয়তো বা আমার মনে হয় যে এটা ডেভেলপ করা সম্ভব। জি, আপনার এইটাই আমার খুব ভালো লাগলো, কারণটা হচ্ছে যে আমাদের তো ওভার ট্যুরিজমে সব নষ্ট হয়ে গেছে, কমিউনিটির বেলায় আপনি এসে একটা বেঞ্চমার্ক নির্ধারণ করে দিতে বলতেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার সাথে আলোচনা করে আজকে খুবই ভালো লাগলো। আশা করি সামনের পর্বে আপনাকে আবার আমন্ত্রণ জানাবো, তখন আপনি আবার আমাদেরকে সময় দিয়ে ধন্য করবেন। ধন্যবাদ আপনাকেও এবং আপনার শ্রোতা দর্শকবিন্দুকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবাইকে বিজয়ের শুভেচ্ছা। থ্যাংক ইউ ভেরি মাচ। তো সম্মানিত দর্শক, আজকের আলোচনা এটুকুই। আজকে মানে বলতে পারেন যে অনেক দিন পর আজকে একটা জিনিস আমার খুব ভালো লাগলো, ভাই বললেন বেঞ্চমার্ক নির্ধারণ করে দেয়া। তো গণ ট্যুরিজমের হাতে আমাদের অনেকগুলো পর্যটন গন্তব্য ইতিমধ্যে ধ্বংস হয়ে গেছে। কমিউনিটি ট্যুরিজম ধীরে ধীরে বাংলাদেশে জনপ্রিয় হচ্ছে, আশা করি সামনের দিনে আরও জনপ্রিয় হবে। কিন্তু এই জনপ্রিয়তার অছিলায় আর ওভার ট্যুরিজমের কারণে যেন আমাদের কমিউনিটি ট্যুরিজম ক্ষতিগ্রস্ত না হয়, এতটুকু প্রত্যাশা রেখেই আজকের আলোচনা এখানেই শেষ করছি। ধন্যবাদ।